মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট, এই সংকটে বর্তমানে বাংলাদেশের সরকার, এই নতুন সরকার, বেচারাদের দুর্ভাগ্য যে কেবলই ক্ষমতায় আসার পরে এই আন্তর্জাতিক এত বড় সমস্যা তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে বর্তমান বিএনপি সরকারের অন্তপক্ষে 6টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই দ্রুততা হতে হবে একদিন দুই দিনের মধ্যেই। কারণ মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু ব্যাপক আকার নিচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ মানে হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির একটা বড় নার্ভ বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে জ্বালানি সেক্টরে। ইউরোপে প্রতিদিন 30-40% করে গ্যাসের দাম বাড়তেছে, জ্বালানি তেলের দাম বাড়তেছে, এবং ওয়ার্ল্ড মার্কেটেও কিন্তু প্রতিদিন 7-8% করে তেলের দাম বাড়তেছে। এই যে হরমুজ প্রণালীতে যে প্রায় 700-র অধিক এই অয়েল কন্টেনার দাঁড়ায় আছে, এইগুলোর ইম্প্যাক্ট কিন্তু পড়বে। তো এই মুহূর্তে করা উচিত কি, সর্বপ্রথম বিএনপি সরকারের উচিত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে একটা হটলাইন খোলা উচিত। আমাদের 70 লক্ষ অফিসিয়ালি শ্রমিক কাজ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাদের যে কোনো বিপদ আপদে যাতে অ্যাম্বাসি তাদের পাশে দাঁড়ায়। এবং আনঅফিসিয়ালি কিন্তু আরও 20 লাখ বা 30 লাখ আছে, মানে সব মিলায় প্রায় 1 কোটি শ্রমিক আছে আমাদের মধ্যপ্রাচ্যে। এদের জন্য একটা হটলাইন ইমিডিয়েটলি খোলা উচিত। আমি জানি না এখন খুলছে কিনা। আরেকটা কাজ করা উচিত, ফ্যামিলি কার্ড ঈদের আগে দেওয়া বন্ধ করা উচিত। অনিবার্য কারণবশত বলে ফ্যামিলি কার্ডটা বন্ধ করা উচিত। কেন? এই মুহূর্তে ফ্যামিলি কার্ডটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ইনজেক্ট করা হয়, প্রায় 50 লক্ষ মানুষ যদি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পায়, নারীরা, তাহলে কিন্তু একটা সাময়িক মূল্যস্ফীতি তৈরি করবে। সেটা কিন্তু এখন বাজারে এসে ইম্প্যাক্ট করবে। এমনিতেই জ্বালানি তেলের দামের কারণে একটা মূল্যস্ফীতি তৈরি হবে। তারপরে যদি এই ফ্যামিলি কার্ডটা এখন ইনজেক্ট করা হয় বাংলাদেশের ইকোনমিতে, এটার কিন্তু ব্যাপক আকার মানে ইম্প্যাক্ট পড়বে, এবং অবশ্যই নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে। তা আপাতত এই ফ্যামিলি কার্ডটা বন্ধ রাখা উচিত, যেহেতু নির্বাচনী ইশতেহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল বিএনপির। আর 2 মাস পরে মধ্যপ্রাচ্যের সমস্যা শেষ হোক, তারপরে ফ্যামিলি কার্ডটা ইম্প্যাক্ট ইনজেক্ট করা উচিত। 3 নাম্বার হচ্ছে গ্যাস ও বিদ্যুতের রেশনিং করা উচিত। বাসা বাড়িতে গ্যাস 24 ঘন্টা যে এখন চালু আছে, এটা বন্ধ করা উচিত। অন্তপক্ষে এলাকা ভিত্তিক রেশনিং করা উচিত। এরিয়া ভিত্তিক যে 12 ঘন্টা 12 ঘন্টা করে এলাকা ভিত্তিকটা আলাদা করে ভাগ করে তারপরে রেশনিং করা উচিত, যে 12 ঘন্টা গ্যাস থাকবে, 12 ঘন্টা গ্যাস থাকবে না। এবং বিদ্যুতের ক্ষেত্রে রেশনিং করা এখন ইমার্জেন্সি, কারণ আমাদের বিদ্যুৎ কিন্তু সব বিদ্যুৎই আমাদের আমদানি নির্ভর জ্বালানি দিয়ে চলানো হয়। সেহেতু এই বিদ্যুৎ রেশনিং করা এখন প্রয়োজন। অন্তপক্ষে 6 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা রেশনিং করা উচিত সারা বাংলাদেশে। তাতে আমাদের এই যে গ্যাস, তেল, এই কয়লা, এই আমদানি নির্ভরতা একটু কমবে, একটু প্রেশার কমবে। এখানে আমাদের ডলার সাশ্রয় হবে। অবশ্যই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগুলো না, ইন্ডাস্ট্রি লাইনগুলো ঠিক রাখতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ ইন্ডাস্ট্রিগুলোতে একদম আলাদা প্রায়োরিটি দেওয়া। বাসা বাড়িতে একটা রেশনিং করা উচিত গ্যাসেরও এবং বিদ্যুতেরও। আর জ্বালানি তেলের রেশনিংও করা উচিত, যে সব পেট্রোল পাম্পে 24 ঘন্টা তেল পাওয়া যাবে, এই সিস্টেমটা কমায় নিয়ে এসে অন্তপক্ষে 6 ঘন্টা ব্রেক দেওয়া উচিত প্রত্যেকটা তেল পাম্পের। এতে কিন্তু তেলের চাপটাও একটু হলেও কমবে। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পট মার্কেট থেকে ইমিডিয়েটলি জ্বালানি তেল এবং গ্যাস সংগ্রহ করার চেষ্টা করা উচিত, উদ্যোগ নেওয়া উচিত। যদি $1-2 করে ব্যারেল প্রতি বেশিও পড়ে, তবুও অন্তপক্ষে 20 দিনের পরিমাণের জ্বালানি তেল এবং গ্যাস ক্রয় করে রাখা উচিত। এখন স্পট মার্কেট কোথা থেকে কিনতে হবে, স্পট মার্কেটেরও একটা কিন্তু একটু ডিটেলস বলি, ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট। স্পট মার্কেটগুলো ওয়ার্ল্ডে আছে কোন কোন দেশ, কোন কোন অঞ্চলে? জ্বালানি তেলের ক্ষেত্রে হচ্ছে স্পট মার্কেট হচ্ছে রটারডাম আছে আর উত্তর সাগরে আছে। যদিও এই দুইটাতে হচ্ছে উত্তর সাগরে হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েলটা বিক্রি করে স্পট মার্কেট, এটা আমাদের প্রয়োজন নাই, অতএব এটা বাদ। আর রটারডামটা হচ্ছে নেদারল্যান্ডসে, ইউরোপ নির্ভর এই স্পট মার্কেটটা। এখানে আসলে তেল পাওয়া যাবে না এখন এই মুহূর্তে। আর আর আছে হচ্ছে কুশিং, যেটা আমেরিকায়, আমেরিকায় স্পট মার্কেটটা আছে। আর হিউস্টন হচ্ছে, হিউস্টন ও মেক্সিকো উপসাগরে একটা আছে স্পট মার্কেট। এই দুটাতে এখন তেল পাওয়া সম্ভব, এই স্পট মার্কেট দুইটা। এবং আরেকটা আছে হচ্ছে নিউ ইয়র্ক হারবার। এই তিনটা মানে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক হচ্ছে তিনটা স্পট মার্কেট, একটা কুশিং, একটা হিউস্টন, আর একটা হচ্ছে নিউ ইয়র্ক হারবার। এই তিনটার মধ্যে যে আতে ট্রাই করা উচিত বাংলাদেশ সরকারের স্পট মার্কেট থেকে তেল কেনার ক্ষেত্রে। আর আমাদের কাছাকাছি আছে হচ্ছে সিঙ্গাপুরের
একটা স্পট মার্কেট আছে, বড় স্পট মার্কেট তেলের, সেখান থেকেও সংগ্রহ করা যেতে পারে। কিন্তু দুবাই আর ওমানের কিন্তু স্পট মার্কেটে এখন আর তেল নেই, দিতে পারবে না তেল, কেনা যাবে কিন্তু তেল আসবে না। আরেক আরও আছে হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আছে, যেটা হচ্ছে আফ্রিকার তেল, রাশিয়ার তেলটা যায়, সেটা হচ্ছে আফ্রিকার মার্কেট। কিন্তু ওইখানেও আসলে ক্রুড অয়েল যেটা হয়, রাশিয়ান ক্রুড অয়েল, ওটা আমাদের কোনো কাজে আসে না, আমাদের রিফাইনারিও নেই, ওই তেলটা আমাদের কাজেও আসবে না। তবে নাইজেরিয়া একটা আছে, বনি লাইট নামের একটা স্পট মার্কেট আছে, সেখান থেকে তেল কিনতে পারে। এছাড়া গ্যাসের স্পট মার্কেটগুলো আমি একটু বলি। গ্যাসের স্পট মার্কেট হচ্ছে টিটিএফ আছে, যেটা টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি, এটা কিন্তু ইউরোপ নির্ভর। এখানেও আপনি গ্যাস পাবেন না, যেহেতু গ্যাস প্রতিদিন 30-40% করে ইউরোপে বাড়তেছে, ইউরোপের কাছেই গ্যাস নাই। আর ন্যাশনাল ব্যালেন্সিং পয়েন্ট একটা আছে এনবিপি, এটা হচ্ছে ইংল্যান্ডের, এখান থেকেও ইউরোপ সাধারণত গ্যাস নেয় এই স্পট মার্কেট থেকে, এখানেও গ্যাস পাবে না। আর হেনরি হাব যেটা আছে আমেরিকার লুসিয়ানাতে অবস্থিত, এই স্পট মার্কেটে গ্যাস পাওয়া যাবে, এখান থেকে নিতে পারে। আর এশিয়া প্রশান্ত মহাদেশের যেটা আছে জেকেএম আছে, জাপান কোরিয়ার একটা স্পট মার্কেট আছে, সেখানেও পাওয়া যেতে পারে, তবে সেখান থেকে কিন্তু ইউরোপে বেশি নিচ্ছে এখন বর্তমানে, গত 2 দিন থেকে। আর সিঙ্গাপুর হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট পয়েন্ট, সবচেয়ে কাছাকাছি, এখানে যদি একটু দাম বেশিও পড়ে, এই গ্যাসটা কিন্তু বাংলাদেশে আসতে গেলে কোনো সমস্যা হবে না। মানে এইটা কিন্তু মানে ইরানের যে বা আমাদের মধ্যপ্রাচ্যে যে সংঘাতটা চলতেছে, সেই রুটে কিন্তু এটা পড়বে না, তবে এটা সবচেয়ে কাছাকাছি, এটা আমাদের জন্য এখান থেকে গ্যাস কিনে নেওয়া উচিত ইমিডিয়েটলি। আরেকটা হচ্ছে চায়না, চায়নার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব দেশ, চায়না আমাদেরকে হয়তো সহযোগিতাও করতে পারে, আমরা এই স্পট মার্কেট থেকে কিছু বাকিতেও কিন্তু তেল কিনতে পারি, মানে গ্যাস কিনতে পারি। সাংহাইয়ের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জ কিন্তু অনেক দিন থেকে চায়না চেষ্টা করতেছে স্পট মার্কেটটাকে বড় করার। অতএব চায়না কিন্তু যদি বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর যদি এটাতে উদ্যোগ নেয়, চায়নার সঙ্গে কথা বলে, চায়না কিন্তু বাংলাদেশকে সবসময় সহযোগিতা করে, এই ক্ষেত্রে কিন্তু চায়না বাংলাদেশের সাহায্য করতে পারে, কারণ চায়নার অলরেডি 6 মাসের মজুদ আছেই, এবং ওদের পাইপলাইনেও প্রচুর গ্যাস আছে সাগরে। এই স্পট মার্কেটটা কিন্তু বাংলাদেশের জন্য বেস্ট মার্কেট হবে, সিংহাই অথবা হচ্ছে সিঙ্গাপুরের যেটা আছে এসএলএনজি স্পট মার্কেট গ্যাসের, আর একটা হচ্ছে সাংহাই পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জ, এই স্পট মার্কেটটা সবচেয়ে বেস্ট হবে। আরও স্পট মার্কেট আছে কাতার, ওমান, তারপর হচ্ছে দোহার, এগুলো হচ্ছে বন্ধ, এগুলো সাপ্লাই এখন এখান থেকে কিনলেও এই গ্যাস পাওয়া যাবে না, এই গ্যাস আসবে না, কিভাবে আসবে, ওই 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 জায়গাটাতেই হরমুজ প্রণালীতে বন্ধ। তো বাংলাদেশের এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত, যে ইমিডিয়েটলি হচ্ছে গ্যাস এবং জ্বালানি তেল ক্রয় করা উচিত স্পট মার্কেট থেকে। আর মেগা প্রজেক্টগুলোতে, বাংলাদেশের পাইপলাইনে মেগা প্রজেক্টে অলমোস্ট 45 থেকে 46 বিলিয়ন ডলার ঋণ ছাড়ের একটা সুযোগ আছে, এগুলোতে একটু ফোকাস দেওয়া উচিত, যে খুব দ্রুত এই আগামী 1 মাসের মধ্যে কিছু ঋণ হলেও ছাড় নেওয়া উচিত মেগা প্রজেক্টের। মেগা প্রজেক্টে কিন্তু পাইপলাইনে আমরা প্রায় 45 থেকে 46 বিলিয়ন ডলার পাবো, বিভিন্ন যাদের সঙ্গে চুক্তি করা আছে মেগা প্রজেক্টের, সেই ঋণগুলো দ্রুত ছাড় দিয়ে নিয়ে আসা উচিত যতটুকু সম্ভব, তাতে কিন্তু একটা অবস্থা তৈরি হবে। তাহলে মোট কথা হচ্ছে বাংলাদেশের অবশ্যই উচিত এই মুহূর্তে একটা মধ্যপ্রাচ্যে হটলাইন ক্রিয়েট করা, যাতে আমাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর ফ্যামিলি কার্ডটা এখন যদিও বিএনপির নির্বাচনী ইস্তিহারে ছিল, সেটা আপাতত 2 মাসের জন্য পিছিয়ে দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক পরিস্থিতি শান্ত না হয়। আর গ্যাস এবং বিদ্যুতের রেশনিং করা উচিত, এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের রেশনিং করা উচিত, এবং স্পট মার্কেটের গ্যাস এবং তেল দ্রুত সংগ্রহ করা উচিত। আমাদের কাছে মোটামুটি রিজার্ভে যতটুকু আছে, আমরা কিন্তু চাইলে 2 মাসের জন্য আমরা স্পট মার্কেট থেকে কিনতে পারি, তাতে একটু দাম বেশি পড়ুক, সেটা জনগণের কাছে বোঝায় বলবে যে হ্যাঁ আমরা একটু বেশি কিনতেছি, তাতে যদি এর মধ্যে যুদ্ধ ভালো ঠিক হয়ে যায়, তখন দাম পড়ে গেলে যাক, তাতে একটু হয়তো আমাদের ক্ষতি হবে, কিন্তু আমরা অনেক বড় বিপদ থেকে একটা সেফ সাইডে থাকতে পারবো। আর মেগা প্রজেক্টের ঋণগুলো ছাড়াইতে হবে। আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে সরকারের উচিত বাংলাদেশেরও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস উইং ক্রিয়েট করা, যে মধ্যপ্রাচ্য বিষয়ক সমস্যার কারণে বাংলাদেশের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টভাবে জানায় দেওয়া। এতে হয় কি, গুজব বা মনে করেন মিথ্যা প্রচারণা বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সুযোগ কম থাকে। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইমিডিয়েটলি উচিত একটা উইং তৈরি করা, একটা প্রেস উইং, সেখানে প্রত্যেক দিন এই মধ্যপ্রাচ্য ও বিষয়ক নিয়ে বাংলাদেশের কী ধরনের সমস্যা তৈরি
হইতে পারে অর্থনৈতিক, নিরাপত্তাজনিত বা এই ব্যবসাজনিত এগুলো বিষয়ে সুস্পষ্ট অবস্থানটা জানায় দেওয়া উচিত। তাতে মানুষ কিন্তু প্যানিকড হবে না, কারণ সামনে কিন্তু বিশ্বের সব দেশই এই ব্যবস্থাগুলো নিচ্ছে। অলরেডি ইউরোপ কিন্তু গ্যাস রেশনিং, বিদ্যুৎ রেশনিং শুরু করে দিছে। তো বাংলাদেশ এখনও শুরু করতেছে না কেন আমি জানি না, তবে এটা করা উচিত। এবং কেন করতেছে এটাও জনগণকে, সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত। আর না হলে কিন্তু দেখা যাবে যে যখন জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাবে, যখন গ্যাস বিদ্যুৎ সরকার দিতে পারবে না ঠিক মতন, যখন ঠিক মতন জ্বালানি তেল পাওয়া যাবে না, যখন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হবে, তখন কিন্তু সব দোষ এসে বর্তমান সরকারের উপর পড়বে। তখন কিন্তু আনস্টেবিলিটি তৈরি হবে আরও বেশি। বরঞ্চ বর্তমান সরকার যদি একদম খোলামেলা সহজ, এটা তো বর্তমান সরকারের দোষ না। ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধের সাথে তো বাংলাদেশের সরকার, বিএনপির কোনো কিছু জড়িত না। অতএব তাদের অবস্থানটা জানায় দেওয়া উচিত সবসময় সাধারণ মানুষের কাছে, যে এখন এই বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের এই সমস্যা হচ্ছে, এই প্রোডাক্টটা আনতে সমস্যা হচ্ছে, এই তেলের সংকট এই কারণে, বিদ্যুতের সংকট এই কারণে, গ্যাসের সংকট এই কারণে। এগুলো যদি সাধারণ মানুষকে সহজভাবে জানায় দেওয়া হয়, একদম সত্যটাই জানায় দেওয়া হয়, তাহলে দেশের মানুষ কিন্তু বরঞ্চ সহযোগিতা করবে বর্তমান সরকারকে। এবং বাইরের কেউ বা তৃতীয় কোনো পক্ষ এখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না, দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারবে না। এবং দেশের সাধারণ মানুষ বুঝতে পারবে যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। তাতে কিন্তু বিএনপি সরকারের জন্য উপকারী হবে যদি নিজেদের অবস্থানটা পরিষ্কার করে।